আবার অনেক দিন বাদ এলাম। এর মাঝে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। সামনেই এইচএস 2022, তো তাই টেস্ট পেপারের কিছু সলিউশন নিয়ে আবার এলাম। এর মাঝে অনেক দিন ভিডিও দেওয়া যদিও হয়নি, প্রায় 1 বছরের কাছে হয়ে গেল। আজ করব হচ্ছে এসসি 119-এর এমসিকিউগুলো। তো ফার্স্টের যে এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে এর উপর কী কী ক্রিয়া করবে। আচ্ছা, যদি অসম তড়িৎ ক্ষেত্র হয়, অসম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র মানে সেখানে ইলেকট্রিক ফিল্ডের মান এটা কিন্তু নট এটা কনস্ট্যান্ট হবে না, ঠিক আছে? মানে ইলেকট্রিক ফিল্ড এটা কনস্ট্যান্ট নয়। মানে প্রতিটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মানটা চেঞ্জ হবে, ঠিক আছে? যদি প্রতিটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান চেঞ্জ হয় এবং ডাইপোলটা যদি এরকম করে থাকে, তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান যদি E1 হয়, তো এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান E2। এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এবং E1 নট ইকুয়াল টু E2। তাহলে মাইনাস কিউ, ধরা যাক ইলেকট্রিক ফিল্ড এদিকে ক্রিয়া করছে, তো মাইনাস কিউ এদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে F1 সমান E1 কিউ, আর প্লাস কিউ এদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে F2 সমান E2 কিউ। যেহেতু এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, অসম তড়িৎ ক্ষেত্রে, তার জন্য এই ফোর্সগুলো ইকুয়াল হচ্ছে না। কিন্তু যদি সুষম তড়িৎ ক্ষেত্রে থাকতো তাহলে এই ফোর্সগুলো ইকুয়াল হতো, তার কারণ এইখানে এবং এইখানে ইলেকট্রিক ফিল্ডের মানগুলো সেম হতো। তখন ফোর্সগুলো ইকুয়াল হলে নেট ফোর্সটা 0 হতো। কিন্তু এখন যেহেতু নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, তাই এইখানে এবং এইখানে ইলেকট্রিক ফিল্ডের মানগুলো ডিফারেন্ট, তার জন্য ফোর্সগুলোও ডিফারেন্ট হচ্ছে। F1 নট ইকুয়াল টু F2, যার জন্য নেট ফোর্স নট ইকুয়াল টু 0, মানে নেট ফোর্স অ্যাপ্লাইড হবে। এবং আমরা জানি যে যদি একটা ডাইপোলকে তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে তার উপর টর্ক প্রযুক্ত হয়, তো টর্কও নট ইকুয়াল টু 0, ঠিক আছে? মানে টর্কও লাগবে এবং বলও প্রযুক্ত হবে। এবং টর্কের যেটা ফর্মুলা সেটা ছিল PE সাইন থিটা, ঠিক আছে? তো টর্ক তো প্রযুক্ত হবেই, তার সাথে সাথে একটা বলও প্রযুক্ত হবে, কারণ এটা এখন অসম তড়িৎ ক্ষেত্রে রয়েছে। তাহলে অপশন হবে ডি, কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন 2-এরটা, একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে। আচ্ছা, ঠিক আছে। আমরা ডাইপোলের জন্য যে ফিল্ড হয় সেটা নিশ্চয়ই জানি, ডাইপোল ফিল্ড। পয়েন্ট চার্জের জন্য যে ফিল্ডটা ইটা হয় প্রপোর্শনাল টু 1/r², আর ডাইপোলের জন্য যে ফিল্ডটা হয় সেটা হয় প্রপোর্শনাল টু 1/r এর কিউ। মানে এটা যদি ডাইপোল হয় মাইনাস কিউ টু প্লাস কিউ, তাহলে এই যে অ্যাক্সিয়াল পয়েন্ট, এইটা অ্যাক্সিয়াল পয়েন্টে ফিল্ড ছিল 1/4πε0 2p/r3। আর যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোনো একটা পয়েন্ট হতো তাহলে সেখানে ফিল্ড হচ্ছে 1/4πε0 p/r3। তাহলে যে ডাইপোল ফিল্ড এটা প্রপোর্শনাল হচ্ছে 1/r3 এর সাথে, ঠিক আছে? মানে অপশন বি, ঠিক আছে? 3-এরটা, এমসিকিউটা বলেছে দুটি রোধের শ্রেণীতে তুল্যরোধ এস এবং সমান্তরালে তুল্যরোধ হচ্ছে আর। এস সমান এনপি হলে এন এর মান কত? আচ্ছা, এস সমান হচ্ছে এনপি। দুটো রোধ আছে, একটা রোধ ধরছি R1 আর একটা রোধ হচ্ছে R2। তাহলে এস সমান শ্রেণীতে রোধ তুল্যরোধ কত হবে? R1 প্লাস R2। আর সমান্তরালে তুল্যরোধ হবে P সমান R1 R2 বাই R1 প্লাস R2। প্রশ্ন অনুযায়ী এটা বলেছে এস সমান এনপি, তাহলে আমাকে এন এর মান বের করতে হবে। তাহলে R1 প্লাস R2 সমান হচ্ছে n ইন্টু R1 R2 বাই R1 প্লাস R2।
আচ্ছা, এরপর এটাকে এদিকে নিয়ে চলে আসছি, r1 প্লাস r2 স্কোয়ার সমান হচ্ছে n ইন্টু r1 r2, বা r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস এটাকে এদিকে নিয়ে গেলে 2 মাইনাস n r1 r2 সমান 0। এখানে r2 স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দিচ্ছি গোটা ইকুয়েশনটাকে, তাহলে r1 বাই r2 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, এখানে r2 স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে 2 মাইনাস n r1 বাই r2 সমান 0। r1 বাই r2 স্কোয়ারটাকে আমি k ধরে নিচ্ছি, k স্কোয়ার প্লাস 2 মাইনাস n ইন্টু k প্লাস 1 সমান 0। এরপরে যদি k হচ্ছে r1 বাই r2, আচ্ছা k এর রিয়েল ভ্যালুর জন্য যেটা নিরূপক হবে সেটা ইকুয়াল টু 0 আর গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। তাহলে k এর রিয়েল ভ্যালু এর জন্য নিরূপক যেটা হচ্ছে গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে 2 মাইনাস নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে 2 মাইনাস n স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, এটা গ্রেটার ইকুয়াল টু 0। ফর মিনিমাম ভ্যালু অফ n এটা ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তাহলে এখানে আসছে 4 মাইনাস n, 4 প্লাস n স্কোয়ার মাইনাস 4n মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে এই দুটো কেটে যাচ্ছে। এর পরের লাইন এদিকে লিখছি আমি, n ইন্টু n মাইনাস 4 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0, n সমান 4। এরপরে n 0 হতে পারে না কারণ s সমান np, ঠিক আছে। তাহলে n সমান অবশ্যই 4। তাহলে অ্যান্সার আসছে এটা ডি এরটা, অপশন ডি, অপশন ডি। তারপর হচ্ছে 4 দাগের কোশ্চেনটা, কোন স্থানের ভূচৌম্বক প্রাবল্য 60 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। আচ্ছা ঠিক আছে, এটা 3 দাগেরটা গেল। চার দাগেরটা বলেছে কোন স্থানের ভূচৌম্বক প্রাবল্য 60 অ্যাম্পিয়ার পার মিটার, অনুভূমিক উপাংশ 30 অ্যাম্পিয়ার পার মিটার, স্থানের বিনতিকোণ কত। আচ্ছা, তার মানে আইটা বলেছে ভূচৌম্বক প্রাবল্য 60 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, আর হরাইজন্টাল কম্পোনেন্ট বলেছে 30। তাহলে ওই স্থানের বিরতিকোণ মানে থিটাটা কত? সিম্পল ফর্মুলা এইচ সমান আই কস থিটা, ঠিক আছে। তাহলে কস থিটা ইকুয়ালস টু এইচ বাই আই, এইচ হলো 30 বাই 60 হাফ, তো থিটা সমান আসছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা ইয়ে ছিল না, ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, এরকম ছিল। তো তার এই দিক বরাবর ছিল এইচটা, এদিকে ছিল আই, এটা ছিল থিটা, এইচ সমান আই কস থিটা, এদিকে ছিল ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি, যেটা ছিল আই সাইন থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু আসছে 60 ডিগ্রি। 5এরটা, একটি এল আর বর্তনীতে, আমরা এলসিআর বর্তনী পড়েছি, এখানে এল আর বর্তনী আছে, ঠিক আছে। এল আর বর্তনীতে পরিবর্তী প্রবাহের কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে ক্ষমতা গুণক কত হবে। আচ্ছা, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এসি সোর্স লাগানো আছে, এটা এল, এটা আর, এটা আমি হচ্ছে ভি সমান ভি0 সাইন ওমেগা টি। তাহলে এর ক্ষেত্রে যেটা জেড হয় মানে ইম্পিডেন্স, সেটা হচ্ছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার, ঠিক আছে, মানে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আর কি, ঠিক আছে। এটা জেডটা, ইম্পিডেন্সটা। তাহলে ক্ষমতা গুণক মানে পাওয়ার ফ্যাক্টর, ক্ষমতা গুণক মানে আসছে পাওয়ার ফ্যাক্টর কস ফাই, কস ফাই সমান কি হয় আর বাই জেড, হবে আর বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এখানে অপশন ডি হবে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে।
অপশন ডি হবে। মাইনাস দেওয়া আছে ভুল করে, এটা প্লাস হবে, দেখে নিও। তারপরে 6-এরটা ফেমাস কোয়েশ্চেন। 6-এরটা নিশ্চয়ই সবাই জানো। বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয় অপশন বি 1/√μ0 ε0, যেখানে মিউ0টা হচ্ছে শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা আর এপসাইলন0টা হচ্ছে শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা, যাদের মান মুখস্থ রাখতে হবে। 6-এরটা সি সমান হচ্ছে 1/√μ0 ε0। মিউ0 হচ্ছে শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা, মান হচ্ছে 4π10⁻⁻7, আর এপসাইলন0 হচ্ছে শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা 8.854 10⁻12। আর একটা জিনিস মাথায় রাখবে, যদি শূন্যস্থান বাদ দিয়ে বা বায়ু মাধ্যম বাদ দিয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে ভিটা হয় 1/√με। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। 7-এরটা এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2×10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আর বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2.4 10⁸ মিটার/সেকেন্ড। এ থেকে বি মাধ্যমে যেতে আলোর সংকট কোণ হলো, আচ্ছা এতে আলোর বেগ হচ্ছে 10⁸ মিটার/সেকেন্ড, এটা আমি ধরছি এ, এটা হচ্ছে বি। এখানে স্পিডটা হচ্ছে 2×10⁸ মিটার/সেকেন্ড, আর এখানে স্পিডটা হচ্ছে 2.4 10⁸ মিটার/সেকেন্ড, 2.4 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা এটা অভিলম্ব। লাইটটা যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে আমাকে সংকট কোণ চেয়েছে। একটা জিনিস দেখো, সংকট কোণ কখন হবে? যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে লাইটটা যায় তখন হবে। ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, এবং সেই ক্ষেত্রে সংকট কোণ আসছিল। তাহলে ঘন মাধ্যমে কি হয়, লাইটের স্পিডটা কম হয়, তাই দেখো ঘন মাধ্যম এইটা নিশ্চয়ই লাইটের স্পিড কম আছে, ঘন মাধ্যম। লাইটের স্পিড বেশি আছে, এটা নিশ্চয়ই লঘু মাধ্যম। তাহলে লাইটটা ঘন থেকে লঘুতে যাচ্ছে, মানে এটা ঘন আর বিটা হচ্ছে লঘু। এরপরে যদি লাইটটা এমনভাবে বেরোয় যাতে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সংকট কোণ থিটা সি। ঠিক আছে, তাহলে আমাকে থিটা সি বের করতে হবে। তো আমি ধরছি এটার মিউ এ প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে মিউ বি প্রতিসরাঙ্ক। তাহলে আমরা যদি এখানে সিম্পল স্নেলের সূত্র লাগাই, তাহলে কি হবে? মিউ এ ইন্টু সাইন থিটা সি সমান হবে মিউ বি ইন্টু সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ বি বাই মিউ এ। আবার সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ বি বাই মিউ এ কে আমরা লিখতে পারি ভিএ বাই ভিবি। তার কারণ হচ্ছে আমরা জানি মিউ প্রপোর্শনাল টু 1/ভি, ঠিক না? কারণ মিউ সমান সি বাই ভি। তাহলে ভিএ বাই ভিবি যদি করি, 2/2.4, 2 × 10⁸ ডিভাইড বাই 2.4 × 10⁸, মানে 20/24, 5 4 4 5 20, 4 6 24, 5 এর 6। তাহলে থিটা সি সমান আসবে সাইন ইনভার্স 5/6, এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে অপশন বি। ঠিক আছে, এরপর হচ্ছে 8-এরটা উত্তল লেন্স ও বস্তুর মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ দূরত্ব কত হবে যাতে সদ্বিম্বের বিবর্ধন এক অপেক্ষা বেশি হয়? আচ্ছা, সদ্বিম্ব উত্তল লেন্স গঠন করে যতক্ষণ বস্তুটা ফোকাস থেকে দূরে থাকে। মানে ফোকাস থেকে দূরে বলতে ফোকাসে থাকলেও হবে, এটা ইনফিনিটিতে তৈরি হচ্ছে। ফোকাস থেকে দূরে মানে হচ্ছে ফোকাস এবং ইনফিনিটের মাঝে থাকলেই সদ্বিম্ব হয়ে যাবে উত্তল লেন্সে। কিন্তু বিবর্ধনটা দেখতে হবে, এইটা এফ আর এইটা হচ্ছে 2f, আর এটা আলোক কেন্দ্র। যদি বস্তুটা এইখানে থাকে, তাহলে প্রতিবিম্বটা এই দিকের এফ আর 2f এর মাঝে তৈরি হয় এবং ছোট তৈরি হয়, মানে এখানে বিবর্ধন এক অপেক্ষা ছোট। যদি বস্তুটাকে এইখানে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটা তৈরি হয় 2f থেকে দূরে এবং অনেক বড় হয়, মানে বিবর্ধন এক অপেক্ষা বড় বা বেশি, আর এটা সদ্বিম্ব হচ্ছে। আর যদি এইখানে রাখি ফোকাসে, তাহলে তো ইনফিনিটিতে ইমেজ হচ্ছে, বিবর্ধন একের থেকে অনেক বেশি এবং সদ।
কিন্তু যদি আমি এইখানে রেখে দিই অবজেক্টকে, তাহলে ইমেজ তৈরি হবে এই দিকে এবং সেটি অসৎ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এই রিজিয়নের মধ্যে যদি থাকে তাহলে ইমেজটা তৈরি হবে সৎ এবং বিবর্ধন হবে একের থেকে বেশি। তাহলে যেটা সর্বনিম্ন হবে সেটা হচ্ছে এফ মানে ফোকাস, আর সর্বোচ্চ হচ্ছে 2f। তাহলে এফ আর 2f এর মাঝে থাকলে বিবর্ধনটা একের থেকে বেশি হবে অ্যান্ড ইমেজটা হবে সৎ। তাহলে হচ্ছে উত্তল লেন্স ও বস্তুর মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ দূরত্ব কত হবে যাতে সদ্বিম্বের বিবর্ধন 1 অপেক্ষা বেশি হয়? অ্যান্সার হচ্ছে এফ ও 2f। এফটা সর্বনিম্ন, 2fটা সর্বোচ্চ। 9টা ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান হচ্ছে ডি। আচ্ছা, এইখানে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র মানে ওয়াইডিএসি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব আমরা ধরেছিলাম 2d। ঠিক আছে, যে কোনো বইয়েই ধরা আছে 2d, কিন্তু কিছু কিছু বইয়ে ডি ধরা আছে, তো আমরা নর্মালি ধরি আর কি 2d। ঠিক আছে, ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। কিন্তু এইখানে বলেছে এটা 2d নয়, এটা হচ্ছে d। আর ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে কৌণিক বেদ, ঝালরের কৌণিক বেদের যেটা ফর্মুলা আমরা জানি, ঝালরের কৌণিক বেদের ফর্মুলা আমরা জানি λ/2d, মুখস্থ রাখতে হবে λ/2d। কিন্তু আমরা তখন ধরেছিলাম 2dটা হচ্ছে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, 2d ছিল, কিন্তু এখন বলে দিয়েছে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d, প্রশ্নে বলা আছে। তাহলে এখানে কি হবে? λ/d হবে, মানে অপশন হচ্ছে বি। 10টা দুটি গতিশীল ইলেকট্রনের গতিশক্তির অনুপাত হচ্ছে 1:2, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হয় h/√2mek কাইনেটিক এনার্জি, মানে ল্যামডা আসছে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√ek। তার মানে λ1/λ2 সমান √ek2/ek1, মানে হবে √2/1, কারণ ek1:ek2 বলেছে 1:2, তাহলে ek2/ek1 সমান হবে 2:1। তাহলে অ্যান্সার হচ্ছে √2:1, মানে অপশন বি। ঠিক আছে, অপশন বি। এরপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কোনো শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, ওটা মাইনাস বলে। ঠিক আছে, আচ্ছা এটাও তো একদম ফেমাস কোয়েশ্চেন। ইলেকট্রনের এনার্জি এবং কক্ষপথের সংখ্যা, যেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলছি, স্মল এন, তার মধ্যে রিলেশন আছে একটা। রিলেশনটা হচ্ছে, মানে আমি যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নিই, রিলেশনটা হচ্ছে En সমান -13.6/n² ইলেকট্রন ভোল্ট, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। আর যদি আমি জেনারেল কেস ধরি, তাহলে মানে যে কোনো 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে হবে -13.6 Z²/n² eV, যেখানে জেডটা যদি লিথিয়াম হয়, হিলিয়াম হয়, তাহলে ভ্যারি করবে। হাইড্রোজেন হলে তো জেডটা 1, তখন এইটা চলে আসবে। বাট অন্য লিথিয়াম হিলিয়ামের ক্ষেত্রেও কোশ্চেনে দেয়, তখন জেডের জায়গায় কিন্তু ভ্যালু বসবে। ঠিক আছে, তো এখানে বলা আছে এটা -1.51 ইলেকট্রন ভোল্ট, তাহলে আমাকে এনটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে n² সমান আসবে 13.6/1.51, n সমান আসবে √13.6/1.51, মানে 3 আসবে। এটা ক্যালকুলেশন করলে 3 আসবে। ঠিক আছে, মানে 3 নাম্বার শক্তি স্তরে ঘুরছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। XII এইচ পরমাণুর ব্যাসার্ধ এবং কেন্দ্রকের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, এইচ পরমাণুর ব্যাসার্ধের একটা ফর্মুলা আছে, রেডিয়াস n তম কক্ষপথের ব্যাসার্ধ সমান 0.53 ইন্টু n² ইন্টু 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের ক্ষেত্রে। আর বলা আছে কেন্দ্রকের ব্যাসার্ধের অনুপাত, কেন্দ্রক মানে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের যেটা ব্যাসার্ধ হয় সেটার অর্ডারটা হচ্ছে 10⁻⁻15 মিটার। ঠিক আছে,
নিউক্লিয়াসের ব্যাসার্ধ হয় 10⁻⁵ মানে ফার্মি এককে হয়, এটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো আমাদের বলেছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ আর কেন্দ্রকের ব্যাসার্ধের অনুপাত, মানে এটাই যেটা যদি করি Rn/r যদি করি তাহলে আসবে 10⁻10/10⁻15, তাহলে এটা হবে 10⁵। অপশন হচ্ছে এ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা একটা অঙ্ক পড়েছিলাম না, 27, অ্যালুমিনিয়াম 13, এটার নিউক্লিয়াসের যেটা রেডিয়াস ছিল 3.6 ফার্মি, তাহলে টেলুরিয়াম 125, আর এখানে সামথিং কি ছিল, তার কত হবে রেডিয়াসটা 6 ফার্মি। এই যে ফার্মি বলছে না, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ ফার্মি এককে নেওয়া হয়, 10⁻15 মিটার। XIII, তামা ও জার্মেনিয়ামের দুটি টুকরোকে ঘরের তাপমাত্রা থেকে 77 কেলভিন তাপমাত্রায় পর্যন্ত ঠান্ডা করা হলো। আচ্ছা, তামা হচ্ছে এখানে কন্ডাক্টর আর জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের উপর কেমনভাবে ভ্যারি করে সেটা আমরা জানি নিশ্চয়ই, দুটো গ্রাফ ছিল ক্লাস 10 থেকে পড়ে আসছি, সেই গ্রাফগুলো আঁকছি আমি। XIII যদি কন্ডাক্টর হয় তাহলে রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফটা হচ্ছে এরকম, আর যদি সেমিকন্ডাক্টর হয় তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফটা হচ্ছে এরকম। তো যদি এখানে টেম্পারেচার কমাই তাহলে দেখো, যদি টেম্পারেচার, এটা টেম্পারেচার, এটা টেম্পারেচার, এইদিকে উপর দিকে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি যা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। তো যদি টেম্পারেচার কমাই তাহলে রেজিস্ট্যান্স কমছে, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টর যেরকম হচ্ছে তামা, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর যেরকম জার্মেনিয়াম। যদি এখানে টেম্পারেচার কমাই তাহলে রেজিস্ট্যান্স কমছে, আর এখানে যদি টেম্পারেচার কমাই তাহলে রেজিস্ট্যান্স বাড়ছে। তাহলে তামার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বাড়বে আর জার্মেনিয়ামের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কমবে। তামার রোধ কমবে, জার্মেনিয়ামের রোধ বাড়বে, অপশন সি। লাস্ট XIV, একটি পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের মান অনেক বেশি বৃদ্ধি করলে ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, আচ্ছা পিএন জাংশন ডায়োডে যেটা ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্স ছিল এরকম IV, আর রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স ছিল এরকম, ঠিক আছে। তো এই কারেন্টটা যদি আমি রিভার্স, এদিকে হচ্ছে রিভার্স ভোল্টেজ, ঠিক আছে, রিভার্স ভোল্টেজ, তো যদি আমি কারেন্ট ভোল্টেজটাকে বাড়াতে থাকি তো একটা টাইম দেখা যাবে কারেন্টটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্রেকডাউন। এবং যে ভোল্টেজ এই ঘটনাটা ঘটছে এটাকে বলা হয় VZ। VZ মানে হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এই জিনিসটা জেনার ডায়োডে দেখা যায়, জেনার ব্রেকডাউন ভোল্টেজও বলা হয় সেটাকে, এবং জেনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটর এ কাজ করানো হয় জেনার ডায়োডকে, ঠিক আছে। তো ওখানে এটা পড়ানো আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে যে হঠাৎ বৃদ্ধি পায় তড়িৎ প্রবাহ, হঠাৎ বৃদ্ধি পায়, ঠিক আছে, এখানে তড়িৎ প্রবাহটা হঠাৎ বেড়ে যাবে। ঠিক আছে, এমসিকিউগুলো আজকে করানো হলো, অনেক টাইম হয়ে গেল এমসিকিউগুলো করতে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, বা আমার ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করতে পারো, যে কেউ করতে পারো, আমি অবশ্যই ট্রাই করব তোমাদের যা প্রবলেম আছে সেগুলোকে সলভ করে দেওয়ার। সামনে এইচএস, ভালো করে সবাই পড়ো, ঠিক আছে, থ্যাংক ইউ।